আলফ্রেড ওয়াগনার যখন প্রথম বলেছিলেন যে মহাদেশগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে তখন তার হাতে কিছু প্রমাণ ছিল। যেমন ধরুন, বিভিন্ন মহাদেশের জীবাশ্মের মিল বা মহাদেশগুলোর ধারগুলো যেভাবে ঠিক একটার সাথে আরেকটা খাপে খাপে বসে যায়, অনেকটা জিগসো পাজেলের মতো। কিন্তু একটা বড় প্রমাণ তখনও পাওয়া যায়নি, আর সেই প্রমাণটা লুকিয়েছিল প্রাচীন সব পাথরের ভেতরে। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। একবার ভাবুন তো, ব্যাপারটা কেমন হবে যদি পাথরগুলো একটা টাইম ক্যাপসুলের মতো কাজ করে, একটা জীবাশ্ম কম্পাস যা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর চৌম্বকীয় ইতিহাস নিজের মধ্যে জমিয়ে রেখেছে। আর এই ধারণাটাই কিন্তু এক বিশাল ভূতাত্ত্বিক রহস্য সমাধানের দরজা খুলে দিয়েছিল। তো আমরা এখন সেই অসাধারণ আবিষ্কারের গল্পটাই শুনব, যেটা ওয়াগনারের তত্ত্বের জন্য সবচেয়ে জরুরি প্রমাণটা এনে দিয়েছিল, আর শুধু তাই না, ভূতত্ত্বের ইতিহাসটাই একেবারে বদলে দিয়েছিল। এই পুরো বিষয়টার একটা গাল ভরা নাম আছে, পুরাচুম্বকত্ব বা পেলিওম্যাগনেটিজম। আর এই অসাধারণ ক্ষেত্রটার পেছনে ছিলেন পদার্থবিদ কিথ রানকর্ন এবং প্যাট্রিক ব্ল্যাকেটের মতো বিজ্ঞানীরা। সহজ কথায় তারাই প্রথম বুঝতে পারেন যে শিলা বা পললের মধ্যে পৃথিবীর প্রাচীন চৌম্বক ক্ষেত্রের একটা রেকর্ড থেকে যায়। তাদের হাত ধরেই পাথরের ভেতরে লুকিয়ে থাকা এই গোপন তথ্যগুলো সামনে আসতে শুরু করে। এখন প্রশ্ন হল, আচ্ছা বুঝলাম, পাথরের মধ্যে চৌম্বকীয় স্মৃতি থাকে, কিন্তু কিভাবে? মানে এই স্মৃতিটা পাথরের মধ্যে রেকর্ড হয় কিভাবে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। এই পুরো প্রক্রিয়ার মূল চাবিকাঠি হল একটা বিশেষ তাপমাত্রা, যার নাম ২০ বিন্দু বা ২০ পয়েন্ট। ব্যাপারটা হলো, গলিত শিলা যখন ঠান্ডা হতে থাকে তখন এই তাপমাত্রার নিচে নামার সাথে সাথেই এর ভেতরের চৌম্বকীয় কণাগুলো তখনকার মতো পৃথিবীর চৌম্বক্ষেত্রের দিকে মুখ করে স্থায়ীভাবে আটকা পড়ে যায়, একদম সিলমোহরের মতো। যেমন ধরুন লোহার কথা, এর জন্য ২০ পয়েন্টটা হল ৭৭০ ডিগ্রি সেলসিয়াস। তার মানে যখন লাভা ঠান্ডা হতে হতে এই তাপমাত্রা নিচে নেমে আসে, তখন তার মধ্যে থাকা লোহার কণাগুলো তখনকার উত্তর মেরুর দিকে মুখ করে সারিবদ্ধ হয়ে যায়। আবার দেখুন, নিকেলের মতো অন্য একটা চৌম্বকীয় খনিজের জন্য এই তাপমাত্রাটা কিন্তু আবার আলাদা, মাত্র ১৫৪ ডিগ্রি সেলসিয়াস। আসলে প্রত্যেকটা চৌম্বকীয় খনিজের জন্য এই ২০ বিন্দুটা একদম নির্দিষ্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, একবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সজ্জাটা আর বদলায় না, এটা সময়ের স্রোতে একদম জমে যায়, মানে একটা স্থায়ী রেকর্ড তৈরি হয়ে গেল। এর ফলে আমরা লক্ষ লক্ষ বছর পরেও বলে দিতে পারি যে ওই পাথরটা যখন তৈরি হয়েছিল তখন চৌম্বকীয় উত্তর মেরু ঠিক কোন দিকে ছিল। তো বিজ্ঞানীরা যখন বিভিন্ন যুগের পাথর নিয়ে গবেষণা শুরু করলেন, তখন তারা এমন কিছু পেলেন যা দেখে সবাই বেশ অবাক হয়ে গেলেন। একটা নতুন রহস্যের জন্ম হলো। বিভিন্ন যুগের পাথর থেকে পাওয়া তথ্যগুলো মিলিয়ে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। মনে হচ্ছিল পৃথিবীর চুম্বক মেরুটা এক জায়গায় স্থির ছিল না, বরং লক্ষ লক্ষ বছর ধরে এটা সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে, কখনো প্রশান্ত মহাসাগরে, তো কখনো এশিয়ার দিকে, আর এখন তো আর্কটিকে। ব্যাপারটা কি? এই তথ্যটা পাওয়ার পর বৈজ্ঞানিক মহলে স্বাভাবিকভাবেই একটা বড়সড় ধাক্কা লাগল। সবাই বেশ অবাক, কারণ চৌম্বক মেরু এভাবে ঘুরে বেড়ানোর কথা না। কেউই ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে এর আসল কারণটা কি হতে পারে। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। একটা নতুন ব্যাখ্যা সামনে এলো, যা সবকিছুকে একটা নতুন আলোয় দেখালো। পুরো ছবিটাই যেন পাল্টে গেল। তখন কেউ একজন এই বৈপ্লবিক প্রশ্নটা তুললেন, আচ্ছা, এমনও তো হতে পারে যে মেরুটা স্থিরই ছিল, সরেছে আসলে মহাদেশগুলো? আর এই একটা প্রশ্নই পুরো রহস্যের জট খুলে দিল। তাহলে আমাদের সামনে দুটো সম্ভাবনা। এক, চৌম্বক মেরু নিজেই লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী ভ্রমণ করেছে, আর দুই, মেরু মোটামুটি এক জায়গাতেই ছিল, কিন্তু মহাদেশগুলোই তার ওপর দিয়ে ভেসে বেরিয়েছে। এখন প্রশ্ন হলো, কোনটা সত্যি? এই বিতর্কের চূড়ান্ত সমাধানটা এলো ভূপদার্থবিদ ডোনাল্ড হার্ভে টার্লিংয়ের হাত ধরে। তিনি সেই অকাট্য প্রমাণটা দিয়েছিলেন, যা আর অস্বীকার করার উপায় ছিল না। ডার্লিংয়ের কাজটা ছিল এক কথায় দুর্দান্ত। তিনি দেখলেন আফ্রিকা থেকে পাওয়া মেরু ভ্রমণের পথ আর দক্ষিণ আমেরিকার পথটা আলাদা, আবার ইউরোপ আর উত্তর আমেরিকার পথও মিলছে না। কিন্তু আসল জাদুটা হলো, যখনই তিনি মহাদেশগুলোকে পাজেলের মতো আবার একসাথে জুড়ে দিলেন, তখন দেখা গেল পথগুলো একদম হুবহু মিলে গেছে। আর এটাই ছিল সেই মুহূর্তটা। এই তথ্যের একটাই ব্যাখ্যা হতে পারে, মহাদেশগুলো একসময় একসাথে জোড়া ছিল, আর কোনোভাবেই এই ডেটা মেলানো সম্ভব না। এটা মহাদেশীয় সঞ্চারণের পক্ষে এমন এক প্রমাণ ছিল, যা আর কেউ উপেক্ষা করতে পারেনি। অবশেষে পুরাচুম্বকত্ব এটা নিশ্চিত করে দিল যে ওয়েগনারের তত্ত্বটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এটা ছিল কঠিন ভূতাত্ত্বিক বাস্তবতা।
পাথরের ভেতরে লুকিয়ে থাকা সেই জীবাশ্ম কম্পাসই শেষ পর্যন্ত সত্যিটা সামনে নিয়ে এলো। কিন্তু সব কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রমাণ যদি এতটাই শক্তিশালী হয় তাহলে এই তত্ত্বটাকে মেনে নিতে এত দশক লেগে গেল কেন? এটা আমাদের ভাবতে বাধ্য করে যে বৈজ্ঞানিক সমাজে একটা প্রতিষ্ঠিত ধারণাকে বদলে নতুন কিছু গ্রহণ করার প্রক্রিয়াটা আসলে কতটা জটিল হতে পারে।